রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলঘাটা বেঞ্চ প্রতিদিন বিকেলে খালের ধারে হাওয়া খেতে যান। 40 পার হয়ে তিনি একটু মোটা হয়ে পড়েছেন, সেজন্য ডাক্তার উপদেশে হেঁটে এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করে দুবেলা কচুরি খেয়ে থাকেন। কিছুক্ষণ পায়চারি করে বংশলোচন বাবু ক্লান্ত হয়ে খালের ধারে একটা টিপির উপর রুমাল বিছিয়ে বসে পড়লেন। ঘড়ি দেখলেন 6:30 বেজে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের শেষ। সিলনে মনসুন পৌঁছেছে। এখানেও যে কোনো দিন হঠাৎ ঝড় জল হওয়া বিচিত্র নয়। বংশলোচন উঠবার জন্য প্রস্তুত হয়ে হাতের বর্মা চুরুটে একবার জোরে টান দিলেন। এমন সময় মনে হলো কে যেন পেছন থেকে তাঁর জামার প্রান্ত ধরে টানছে এবং মিহি সুরে বলছে, হু হু হু। ফিরে দেখলেন একটি ছাগল, বেশ হুষ্টপুষ্ট ছাগল, কুচকুচে কালো নধর দেহ, বড় বড় লটপটে কানের ওপর কচি পটলের মতো দুটো শিং বের হয়েছে। বয়স বেশি নয়, এখনো অজাতশত্রু। বংশলোচন বললেন, আরে এটা কোথা থেকে এলো? কার পাঁঠা? কাউকেও তো দেখছি না। ছাগল উত্তর দিল না। কাছে ঘেঁষে লোলুপ নেত্রে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। বংশলোচন তার মাথায় ঠেলা দিয়ে বললেন, যা পালা, ভাগো হিয়াসে। ছাগল পিছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল এবং সামনের 2 পা মুড়ে ঘাড় বেঁকিয়ে রায় বাহাদুরকে ঢু মারল। রায় বাহাদুর কৌতুক বোধ করলেন, ফের ঠেলা দিলেন। ছাগল আবার খাড়া হলো এবং খপ করে তার হাত থেকে চুরুটটি কেড়ে নিল। আহারান্তে বলল, অর্থাৎ আর আছে। বংশলোচনের সিগার কেসে আর একটি মাত্র চুরুট ছিল। তিনি সেটি বের করে দিলেন। ছাগলের মাথা ঘোরা, গা বমি বা অপর কোনো ভাব বৈলক্ষণ্য প্রকাশ পেল না। দ্বিতীয় চুরুট নিঃশেষ করে পুনরায় জিজ্ঞেস করল, আর? বংশলোচন বললেন, আর নেই, তুই এবার যা, আমিও উঠি। ছাগল বিশ্বাস করল না, পকেট তল্লাশি করতে লাগলো। বংশলোচন নিরুপায় হয়ে চামড়ার সিগার কেসটি খুলে ছাগলের সামনে ধরে বললেন, না বিশ্বাস হয় এই দেখ বাপু। ছাগল এক লাফে সিগার কেস কেড়ে নিয়ে চাবাতে শুরু করলো। রায় বাহাদুর রাখবেন কি হাসবেন স্থির করতে না পেরে বলেই ফেললেন, শালা। অন্ধকার হয়ে আসছে, আর দেরি করা উচিত নয়। বংশলোচন বাড়ির দিকে চললেন। ছাগল কিন্তু তার সঙ্গ ছাড়ল না। বংশলোচন বিব্রত হলেন। কার ছাগল, কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না। কাছে কোনো লোকও নেই যে জিজ্ঞেস করেন। ছাগলটা নাছোড়বান্দা, তাড়ালে যায় না। অগত্যা বাড়ি নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায়ই নেই। পথে যদি মালিকের সন্ধান পাই ভালোই, না হলে কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করবেন। বাড়ি ফেরার পথে বংশলোচন অনেক খোঁজ নিলেন, কিন্তু কেউ ছাগলের ইতিবৃত্ত বলতে পারল না। অবশেষে তিনি হতাশ হয়ে স্থির করলেন যে আপাতত নিজের কাছেই তাকে প্রতিপালন করবেন। হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা খোঁচ করে উঠল। তাঁর যে এখন পত্নীর সঙ্গে কলহ চলছে। আজ 5 দিন হলো কথা বন্ধ। এদের দাম্পত্য কলহ বিনা আড়ম্বরে নিষ্পন্ন হয়। সামান্য একটা উপলক্ষ, 2-4টে নাতিতীক্ষণ বাক্যবান, তারপর দিন কতক অহিংস অসহযোগ, বাক্যালাপ বন্ধ, অবশেষে হঠাৎ একদিন সন্ধি স্থাপন ও পুনর্মিলন। এরকম প্রায়ই হয়, বিশেষ উদ্বেগের কারণ নেই। কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয়। গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না। বংশলোচনের একবার কুকুর পোষার শখ হয়েছিল, কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে তা সফল হয়নি। আজ একে কলহ চলছে, তার ওপর ছাগল নিয়ে গেলে আর রক্ষা থাকবে না। একে মনসা, তাই ধুনার গন্ধ। চলতে চলতে রায় বাহাদুর পত্নীর সাথে কাল্পনিক বাকযুদ্ধ আরম্ভ করলেন। একটা পাঁঠা পুষবেন, তাতে কার কি বলার আছে? তার কি স্বাধীনভাবে একটি শখ মিটাবার ক্ষমতা নেই? তিনি একজন মান্যগণ্য সম্ভ্রান্ত ব্যক্তি। বেলেঘাটা রোডে তার প্রকাণ্ড অট্টালিকা, বিস্তর ভূসম্পত্তি। তিনি একজন খেতাবধারী অনারারি হাকিম। 50 টাকা পর্যন্ত জরিমানা, 1 মাস পর্যন্ত জেল দিতে পারেন। তার কিসের দুঃখ, কিসের নার্ভাসনেস? বংশলোচন বারবার মনকে প্রবোধ দিলেন, তিনি কারো তোয়াক্কা রাখেন না।
বংশলোচন বাবুর বৈঠকখানায় যে সান্ধ্য আড্ডা বসে, তাতে প্রতিদিন বহু সংখ্যক রাজা উজির বধ হয়ে থাকে। লাট সাহেব, সুরেন বাড়ুজ্জে, মোহনবাগান, পরমার্থ তত্ত্ব, প্রতিবেশী অধর, বুড়ো শ্রাদ্ধ, আলিপুরের নতুন কুমির, কোনো প্রসঙ্গই বাদ যায় না। সম্প্রতি 7 দিন ধরে বাঘের বিষয় আলোচিত হচ্ছিল। এই সূত্রে গতকাল বংশলোচনের শ্যালক নগেন এবং দূরসম্পর্কের ভাগ্নেও উদয়ের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। অন্যান্য সভ্য অনেক কষ্টে তাদেরকে নিরস্ত করেন। বংশলোচনের বৈঠকখানা ঘরটি বেশ বড় ও সুসজ্জিত, অর্থাৎ অনেকগুলি ছবি, আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্রে ভর্তি। প্রথমেই নজরে পড়ে একটি কার্পেটে বোনা ছবি, কালো জমির ওপর আসমানি রঙের বেড়াল। যুদ্ধের সময় বাজারে সাদা পশম ছিল না, সুতরাং বেড়ালটির এই দশা হয়েছে। ছবির নিচে সর্বসাধারণের অবগতির জন্য বড় বড় ইংরেজি অক্ষরে লেখা CAT, ক্যাট। তার নিচে রচয়িত্রীর নাম মানিনী দেবী, ইনি গৃহকর্ত্রী। ঘরের অপর দিকের দেওয়ালে একটি রাধা কৃষ্ণের তৈলচিত্র। কৃষ্ণ রাধাকে নিয়ে কদমতলায় দাঁড়িয়ে আছেন। একটি প্রকাণ্ড সাপ তাদেরকে পাক দিয়ে পিষে ফেলার চেষ্টা করছে, কিন্তু রাধাকৃষ্ণের ভ্রুক্ষেপ নেই, কারণ সাপটি বাস্তবিক সাপ নয়, ও কার মাত্র। তাছাড়া কতগুলো মেমের ছবি আছে। তাদের অঙ্গ সিল্কের ব্রাহ্মশাড়ি এবং মাথায় কালো সুতার আলুলায়িত পরচুলা ময়দার গায়ে দিয়ে এঁটে দেওয়া হয়েছে, কিন্তু এতেও তাদের মুখের দুরন্ত মেম মেম ভাব ঢাকা পড়েনি, সেজন্য জোর করে নাক বিধিয়ে দেওয়া হয়েছে। ঘরে 2টি দেওয়াল, আলমারিতে চিনেমাটির পুতুল এবং কাঁচের খেলনা ঠাসা। উপরের শোবার ঘরে 4টে আলমারি বোঝাই হয়ে যা বাড়তি হয়েছে তাই নিচে স্থান পেয়েছে। এটা ছাড়া আরও নানা প্রকার আসবাব, যথা রাজা রানীর ছবি, রায় বাহাদুরের পরিচিত ও অপরিচিত ছোট বড় সাহেবের ফটোগ্রাফ, গিলটির ফ্রেমে বাঁধানো আয়না, অ্যালম্যানাক, ঘড়ি, রায় বাহাদুরের সনদ, কয়েকটি অভিনন্দন পত্র ইত্যাদি আছে। আজ যথাসময়ে আড্ডা বসেছে। বংশলোচন এখনো বেরিয়ে ফেরেননি। তার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসের উপর তাকিয়ায় ঠেস দিয়ে খবরের কাগজ পড়ছেন। বৃদ্ধ কেদার চাটুর্যে মহাশয় হুঁকা হাতে ঝিমাচ্ছেন। নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করে ওত পেতে বসে আছে। একটা ছুতা পেলেই পরস্পরকে আক্রমণ করবে। আর চুপ থাকতে না পেরে উদয় বলল, যাই বলো, বাঘের মাপ কখনোই ল্যাজ শুদ্ধ হতে পারে না। তাহলে মেয়ে ছেলেদের মাপও চুল শুদ্ধ হবে না কেন? আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট হবে। তবে কি বলতে চাও, বউ 8 ফুট লম্বা? নগেন বলল, দেখ উদয়, তোর বউয়ের বর্ণনা আমরা মোটেই শুনতে চাই না। বাঘের কথা বলতে হয় বল। চাটুর্যে মহাশয়ের তন্দ্রা ছুটে গেল। বললেন, আহা হা, তোমাদের এখানে কি বাঘ ছাড়া অন্য জানোয়ার নেই? এমন সময় বংশলোচন ছাগল নিয়ে ফিরলেন। বিনোদবাবু বললেন, বাহ বাহ, বেশ পাঠাটি তো, কত দিয়ে কিনলে হে? বংশলোচন সমস্ত ঘটনা বিবৃত করলেন। বিনোদ বললেন, বেওয়ারিশ মাল, বেশি দিন ঘরে না রাখাই ভালো, সাবাড় করে ফেলো, কাল রবিবার আছে, লাগিয়ে দাও। চাটুর্যে মশাই ছাগলের পেট টিপে বললেন, দিব্যি পুরুষটু পাঠা, খাসা কালিয়া হবে। নগেন ছাগলের উরু টিপে বলল, ওহো, হাঁড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয় বলল, ওহ, আমার বউ ऐसा গুলি কাবাব করতে জানে? নগেন ভ্রুকুটি করে বলল, উদো আবার? বংশলোচন বিরক্ত হয়ে বললেন, তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছে করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব। ছাগলের সংবাদ শুনে বংশলোচনের 7 বছরের কন্যা টেপি এবং সবচেয়ে ছোট ছেলে ঘেন্টু ছুটে আসলো। ঘেন্টু বলল, ও বাবা, আমি পাঁঠা খাবো, পাঁঠার ম। বংশলোচন বললেন, যা যা, শুনে শুনে কেবল খাই খাই শিখেছেন। ঘেন্টু হাত পা ছুঁড়ে বলল, হ্যাঁ, আমি মেটুলি খাবো। টেপি বলল, বাবা, আমি পাঁঠাকে পুষবো, একটু লাল ফিতে দাও না। বংশলোচন বলল, বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপর নিয়ে খেলা করিস এখন। টেপি, পাঁঠার নাম কি বলো না? বিনোদ বললেন, নামের ভাবনা কি,
ভাসরূপ, দধিমুখ, মসিপুচ্ছ, লম্বকর্ণ। চাটুর্যে বললেন, লম্বকর্ণই ভালো। বংশলোচন কন্যাকে একটু আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, টেপু, তোর মা এখন কি করছে রে? টেপি বলল, এক্ষুনি তো কল ঘরে গেছে। বংশলোচন, ঠিক জানিস? তাহলে এখন 1 ঘন্টা নিশ্চিন্তি। দেখ, ঝিকে বল চট করে ঘোড়ার ভেজানো ছোলা 4টি এনে এই বাইরের বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়। আর দেখ, বাড়ির ভেতরে নিয়ে যাসনি যেন। উৎসাহের আতিশয্যে টেপি পিতার আদেশ ভুলে গেল। ছাগলের গলায় লাল ফিতা বেঁধে টানতে টানতে অন্দর মহলে নিয়ে গিয়ে বলল, ও মা, শিগগির এসো, লম্বকর্ণ দেখবে, এসো। মানিনী মুখ মুছতে মুছতে স্নানের ঘর থেকে বের হয়ে বললেন, মর, ওটাকে কে আনলো? দূর দূর। ও ঝি, ও বাতাসি, শিগগির ছাগলটাকে বার করে দে, ঝাঁটা মার। টেপি বলল, বা রে, ওকে তো বাবা এনেছে, আমি পুষবো। ঘেন্টু বলল, ঘোড়া ঘোড়া খেলবো। মানিনী বললেন, খেলা বার করে দিচ্ছি, ভদ্রলোকে আবার ছাগল পোষে। বেরো বেরো, ও দারোয়ান, ও চুকন্দর সিং। হুজুর বলে হাঁক ছেড়ে চুকন্দর সিং হাজির হলো। শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গালপাট্টা দাঁড়ি, পাকানো গোঁফ, জাঁকালো গলা এবং ততোধিক জাঁকালো নাম। তারই জোরে সে চোট্টা এবং ডাকুর আক্রমণ হতে দেউড়ি রক্ষা করে। ঘরের মধ্যে হট্টগোল শুনে রায়বাহাদুর বুঝলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠুকে বাড়ির ভেতরে আসলেন। গৃহিণী তাঁর প্রতি দৃষ্টিপাত না করে দারোয়ানকে বললেন, ছাগলটাকে আভি নিকাল দাও, একদম ফটকের বাইরে, নেই তো এক্ষুনি ছিষ্টি নোংরা কারেগা। চুকন্দর সিং বলল, বহুত আচ্ছা। বংশলোচন পাল্টা হুকুম দিলেন, দেখো চুকন্দর সিং, এই বকরি গেটের বাইরে জাগা তো তোমার নকরিভি জাগা। চুকন্দর সিং বলল, বহুত আচ্ছা। মানিনী স্বামীর প্রতি একটি অগ্নিময় নয়নবাণ হেনে বললেন, হেলা টেপি হতচ্ছাড়ি, রাত্রির হয়ে গেল, গিলতে হবে না, থাকিস তুই ছাগল নিয়ে, কাল আমি যাচ্ছি হাটখোলায়। হাটখোলায় গৃহিণীর বাপের বাড়ি। বংশলোচন বললেন, টেপু, ঝিকে বলে দে বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে, আমি সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ, ঠাকুরকে বল আমি মাংস খাবো না, শুধু খান কতক কচুরি, একটু ডাল আর পটল ভাজা। পুরাকালে বড় লোকদের বাড়িতে একটি করে গোসা ঘর থাকত। ক্রুদ্ধা আর্য নারীগণ সেখানে আশ্রয় নিতেন, কিন্তু আর্যপুত্রদের জন্য সেরকম কোনো পাকা বন্দোবস্ত ছিল না। অগত্যা তারা এক পত্নীর সাথে মতন্তর হলে অপর এক পত্নীর দ্বারস্থ হতেন। আজকাল খরচপত্র বেড়ে যাওয়ায় এই সকল সুন্দর প্রাচীন প্রথা লোপ পেয়েছে। এখন মেয়েদের ব্যবস্থা শোবার ঘরের মেঝের ওপর মাদুর, অথবা তেমন তেমন হলে বাপের বাড়ি, আর ভদ্রলোকদের একমাত্র আশ্রয় বৈঠকখানা। খাবার শেষ করে বংশলোচন বৈঠকখানা ঘরে একাকী শুয়ে রইলেন। অন্ধকারে তার ঘুম হয় না, এজন্যে ঘরের এক কোণে পিলসুজের উপর একটা রেডি তেলের প্রদীপ জ্বলছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে বংশলোচন উঠে ইলেকট্রিক লাইট জ্বাললেন এবং একখানি গীতা নিয়ে পড়তে বসলেন। এই গীতাটি তার দুঃসময়ের সম্বল। পত্নীর সাথে অসহযোগ হলে তিনি এটি নিয়ে নাড়াচাড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করতে চেষ্টা করেন। কর্মযোগ পড়তে পড়তে বংশলোচন ভাবতে লাগলেন, তিনি কি এমন অন্যায় কাজ করেছেন যার জন্য মানিনী এরকম ব্যবহার করেন? বাপের বাড়ি যাবেন, ইস ভারী তেজ। তিনি ফিরিয়ে আনবার নামটি পর্যন্ত করবেন না। যখন গরজ হবে আপনিই ফিরবে। গৃহিণী শখ করে যে সব জঞ্জাল ঘরে পড়েন, তা তো বংশলোচন নীরবে বরদাস্ত করেন। এই তো সেদিন 15টা জল চৌকি, 23টা বটি এবং 250 টাকার খাগড়াই বাসন কেনা হয়েছে, আর দোষ হলো কেবল ছাগলের বেলা। যত সব। বংশলোচন গীতাখানি সরিয়ে রেখে আলোর সুইচ বন্ধ করলেন এবং কিছুক্ষণ পর নাক ডাকতে শুরু করলেন। লম্বকর্ণ বারান্দায় শুয়ে রোমন্থন করছিল। 2টো বর্মা চুরুট খেয়ে তার ঘুম চটে গেছে। রাত 1টা আন্দাজ জোরে হাওয়া উঠল। ঠান্ডা লাগায় সে বিরক্ত হয়ে উঠে পড়ল। বৈঠকখানা ঘর থেকে মিটমিটে আলো দেখা যাচ্ছে। লম্বকর্ণ তার বাঁধা দড়ি চিবিয়ে কেটে ফেলল এবং দরজা খোলা পেয়ে নিঃশব্দে বৈঠকখানায় প্রবেশ করল। আবার তার ক্ষুধা পেয়েছে।
ঘরের চারিদিকে ঘুরে একবার তদারক করে নিল। ফরাসের এক কোণে একগোছা খবরের কাগজ রয়েছে। চিবিয়ে দেখল অত্যন্ত নীরস। অগত্যা সে গীতার 3 অধ্যায় উদরস্থ করল। গীতা খেয়ে গলা শুকিয়ে গেল। একটা উঁচু তেপায়ার উপর এক কুঁজো জল আছে, কিন্তু তা নাগাল পাওয়া যায় না। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়ে রেড়ির তেল চেখে দেখল। বেশ সুস্বাদু, চকচক করে সবটা খেল। প্রদীপ নিভে গেল। বংশলোচন স্বপ্ন দেখছেন, সন্ধি স্থাপন হয়ে গিয়েছে। হঠাৎ পাশ ফিরতে তার একটা নরম গরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হলো। নিদ্রা বিজড়িত স্বরে বললেন, কখন এলে? উত্তর পেলেন, উ উ উ। হুলস্থুল কাণ্ড। চোর চোর, বাঘ হ্যাই, এই চুকন্দর সিং, জলদি আও, নগেন, উদো, শিগগির আয়, মেরে ফেললো। চুকন্দর তার মুঙ্গেরি বন্দুকে বারুদ ভরতে লাগলো। নগেন ও উদয় লাঠি, ছাতা, টেনিস ব্যাট যা পেল তাই নিয়ে ছুটল। মানিনী ব্যাকুল হয়ে হাঁপাতে হাঁপাতে নেমে আসলেন। বংশলোচন ক্রমে প্রকৃতিস্থ হলেন। লম্বকর্ণ 2-1 ঘা মার খেয়ে ব্যা ব্যা করতে লাগলো। বংশলোচন ভাবলেন, বাঘ বরঞ্চ ভালো ছিল। মানিনী ভাবলেন, ঠিক হয়েছে। ভোরবেলা বংশলোচন চুকন্দরকে পাড়ায় খোঁজ নিতে বললেন। কোনো ভালা আদমি ছাগল পুষতে রাজি আছে কি না, যে সে লোককে তিনি ছাগল দেবেন না। এমন লোক চাই যে যত্ন করে প্রতিপালন করবে, টাকার লোভে বেচবে না, মাংসের লোভে মারবে না। 8টা বেজেছে। বংশলোচন বাইরের বাড়ির বারান্দায় চেয়ারে বসে আছেন। নাপিত কামিয়ে দিচ্ছে। বিনোদবাবু ও নগেন অমৃতবাজারে ডালহৌসি ভার্সাস মোহনবাগান পড়ছেন। উদয় ল্যাংড়া আমের দর করছে। এমন সময় চুকন্দর এসে সেলাম করে বলল, লাটুবাবু আয়ে হ্যাঁ। 3 জন সহচরের সাথে লাটুবাবু বারান্দায় এসে নমস্কার করলেন। তাদের প্রত্যেকের বেশভূষা প্রায় একই রকম। ঘাড়ের চুল আমুল ছাঁটা, মাথার উপর পর্বতাকার তেড়ি, রগের কাছে 2 গোছা চুল ফোনা ধরে আছে, হাতে রিস্ট ওয়াচ, গায়ে আগুল লম্বিত পাতলা পাঞ্জাবি, তার ভেতর দিয়ে গোলাপি গেঞ্জির আভা দেখা যাচ্ছে, পায়ে লপেটা, কানে অর্ধদগ্ধ সিগারেট। বংশলোচন বললেন, আপনাদের কোত্থেকে আসা হচ্ছে? লাটুবাবু বললেন, আমরা বেলেঘাটা কেরাসিন ব্যান্ড, ব্যান্ড মাস্টার লটবর নন্দীর অধীন। লোকে লাটুবাবু বলে ডাকে। শুনলাম আপনি একটি পাঁঠা বিলিয়ে দেবেন, তাই সঠিক খবর নিতে এসেছি। বিনোদ বললেন, আপনারা বুঝি কানেস্তারা বাজান? লাটু, কানেস্তারা কি মশাই, দস্তুর মতো কাল সার। এই ইনি লবিন লিওগি, ক্লারিওনেট, এই লরহরি লাগ ফুলোট, এই লবকুমার লন্দন বেয়লা, তাছাড়া কার্লেট, পিকলু, হারমোনিয়া, ঢোল, কত্তাল সব নিয়ে 19 জন আছি। বর্মা অয়েল কোম্পানির ডিপোয় আমরা কাজ করি। ছোট সাহেবের সেদিন বে হলো, ফিস্টি দিলে, আমরা বাজালুম। সাহেব খুশি হয়ে টাইটেল দিলে কেরোসিন ব্যান্ড। বংশলোচন বলল, দেখুন আমার একটি ছাগল আছে, সেটি আপনাকে দিতে পারি, কিন্তু। লাটু, আমরা হলুম 19টি প্রালী, একটা পাঁঠায় কি হবে মশাই? কি বলো হে লরহরি? নরহরি বলল, লস্যি লস্যি। বংশলোচন, আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটিকে আপনি যত্ন করে মানুষ করবেন, বেচতে পারবেন না, মারতেও পারবেন না। লাটু বলল, এ যে আপনি নতুন কথা বলছেন মশাই, ভদ্রলোকে কখনো ছাগল পোষে? নরহরি, পাঁঠি লয় যে দুধ দেবে। নবীন, পাখি লয় যে পড়বে। নবকুমার, ভেড়া লয় যে কম্বল হবে। বংশলোচন, সে যাই হোক, বাজে কথা বলবার সময় আমার নেই, নেবেন কিনা বলুন। লাটুবাবু ঘাড় চুলকাতে লাগলেন। নরহরি বললেন, লিয়ে লাও হে লাটুবাবু, লিয়ে লাও, ভদ্রলোক বলছেন অত করে। বংশলোচন, কিন্তু মনে থাকে যেন, বেচতে পারবে না, কাটতে পারবে না। লাটু, সে আপনি ভাববেন না, লাটুলন্দির কথা লড়চড়লেই। লম্বকর্ণকে নিয়ে বেলেঘাটা কেরোসিন ব্যান্ড চলে গেল। বংশলোচন বিমর্ষ চিত্তে বললেন, বেটাদের দিয়ে ভরসা হচ্ছে না। বিনোদ আশ্বাস দিয়ে বললেন, ভেবো না হে, তোমার পাঁঠা গন্ধর্ব লোকে বাস করবে, ফাঁকে পড়লাম আমরা। সন্ধ্যার আড্ডা বসেছে। আজও বাঘের গল্প চলছে। চাটুর্যে মহাশয় বলছেন, সেটা তোমাদের ভুল ধারণা।
বাঘ বলে একটা ভিন্ন জানোয়ার নেই, ও একটা অবস্থার ফের। আরশোলা হতে যেমন কাঁচ পোকা। আজই তোমরা ডারউইন শিখেছ, আমাদের ওসব ছেলেবেলা থেকেই জানা আছে। আমাদের রায় বাহাদুর ছাগলটা বিদায় করে খুব ভালো কাজ করেছেন। কেটে খেয়ে ফেলতেন তো কথাই ছিল না, কিন্তু বাড়িতে রেখে বাড়তে দেওয়া, উহু। বংশলোচন একখানি নতুন গীতা নিয়ে নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করছেন। নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ো, অর্থাৎ কিনা আত্মা একবার হয়ে আর যে হবে না তা নয়, অজ নিত্য। অজ কিনা ছাগলং, ছাগলটা যখন বিদায় হয়েছে তখন আজ সন্ধি স্থাপনা হইলেও হতে পারে। বিনোদ বংশলোচনকে বললেন, হে কৌন্তেয়, তুমি শ্রী ভগবানকে একটু থামিয়ে রেখে একবার চাটুর্যে মশাইয়ের কথা শোনো, মনে বল পাবে। উদয় বলল, আমি সেবার যখন সিমলে যাই। নগেন, মিছে কথা বলিসনি উদয়, তোর দৌড় আমার জানা আছে, লিলু অবধি। উদয়, বাহ, আমার দাদা শ্বশুর যে সিমলেই থাকতেন, বউ তো সেখানেই বড় হয়, তাই তো রং অত। নগেন, খবরদার উদয়। চাটুর্যে বলল, যা বলছিলুম শোনো। আমাদের মজিলপুরের চরণ ঘোষের এক ছাগল ছিল, তার নাম ভুটে। বেটা খেয়ে দে হলো ইয়া লাশ, ইয়া শিং, ইয়া দাড়ি। একদিন চরণের বাড়িতে ভোজ, লুচি, পাঁঠার কালিয়া, এই সব। আঁচাবার সময় দেখি ভুটে পাঁঠার মাংস খাচ্ছে। বললাম, দেখছো কি চরণ, এখুনি ছাগলটাকে বিদায় করো, কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করো, প্রাণে ভয় নেই। চরণ শুনল না, গরিবের কথা বাসি হলে ফলে। তার পরদিন থেকে ভুটে নিরুদ্দেশ, খোঁজ খোঁজ, কোথা গেল। 1 বছর পরে মশার সেই ছাগল সদর বনে পাওয়া গেল। শিং নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখ একেবারে হাঁড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ, আর তার উপর দেখা দিয়েছে মশায় আজি আজি ডোরা ডোরা। ডাকা হলো, ভুটে ভুটে। ভুটে বলল, হালুম। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। লাটুবাবু আয়ে হ্যাঁ। সপারিষদ লাটুবাবু প্রবেশ করলেন, লম্বকর্ণও সঙ্গে আছে। বিনোদ বললেন, কি ব্যান্ড মাস্টার, আবার কি মনে করে? লাটুবাবুর আর সে লাবণ্য নেই, চুল উস্কো খুস্কো, চোখ বসে গেছে, জামা ছিঁড়ে গেছে। সজল নয়নে হাও মাও করে বললেন, সর্বনাশ হয়েছে মশাই, ধনে প্রাণে মেরেছে। ও হো হো। নরহরি বললেন, কি করো লাটুবাবু, একটু স্থির হও, হুজুর যখন রয়েছেন তখন একটা বিহিত করবেনি। বংশলোচন ভীত হয়ে বললেন, কি হয়েছে, কি ব্যাপার? লাটু বলল, মশাই ওই পাঁঠাটা। চাটুর্যে বললেন, বলেছিলাম কিনা। লাটু, ঢোলের চামড়া কেটেছে, বেয়লার তাঁত খেয়েছে, হারমোনিয়ার চাবি সমস্ত চিবিয়েছে, আর আর আমার পাঞ্জাবির পকেট কেটে 90 টাকার লোট। ও হো হো। নরহরি, গিলে ফেলেছে, পাঁঠা নয় হুজুর, সাক্ষাৎ শয়তান, সর্বস্ব গেছে। লাটুর প্রাণটি কেবল আপনার ভরসায় এখনো ধূপ ফুপ করছে। বংশলোচন, ফ্যাসাদে ফেললে দেখছি। নরহরি, দোহাই হুজুর, লাটুর দশাটা একবার দেখুন, একটা ব্যবস্থা করে দিন, বেচারা মারা যায়। বংশলোচন ভেবে বললেন, একটা জোলাপ দিলে হয় না? লাটুবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, মশাই, এই কি আপনার বিবেচনা হলো? মরছি টাকার শোকে, আর আপনি বলছেন জোলাপ খেতে। বংশলোচন, আরে তুমি খাবে কেন, ছাগলটাকে দিতে বলেছি। নরহরি, হায় হায়, হুজুর এখনো ছাগল চিনলেন না? কোন কালে হজম করে ফেলেছে। লোট তো লোট, বেয়লার তাঁত, ঢোলের চামড়া, হারমোনিয়ার চাবি, মাই স্টিলের কত্তাল। বিনোদ, লাটুবাবুর মাথাটি কেবল আস্ত রেখেছে। বংশলোচন বললেন, যা হবার হয়ে গিয়েছে, এখন বিনোদ তুমি একটা খেসারত ঠিক করে দাও, বেচারা লোকসান যাতে না হয়, আবার আমার উপর বেশি জুলুমও না হয়। ছাগলটা বাড়িতেই থাকুক, কাল যা হয় করা যাবে। অনেক দর দস্তুরের পর 100 টাকায় রফা হলো। বংশলোচন বেশি কষাকষি করতে দিলেন না। লাটুবাবুর দল টাকা নিয়ে চলে গেল। লম্বকর্ণ ফিরেছে শুনে টেপি ছুটে আসলো। বিনোদ বললেন, ও টেপুরানি, শিগগির গিয়ে তোমার মাকে বলো, কাল আমরা এখানে খাবো, লুচি, পোলাও, মাংস। টেপি, বাবা আর মাংস খায় না। বিনোদ, বলো কি? হ্যাঁ হে বংশু, প্রেমটা এক পাঁঠা থেকে বিশ্ব পাঁঠায় পৌঁছেছে নাকি?
আচ্ছা, তুমি না খাও, আমরা আছি। যাও তো টেপু, মাকে বলো সব জোগাড় করতে। টেপি, সে এখন যাচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথা নেই। বংশলোচন ধমক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কথাটি নেই, তুই সব জানিস। যা যা, ভারী জ্যাঠা হয়েছিস। টেপি, বা রে, আমি বুঝি টের পাই না? তবে কেন মা খালি খালি আমাকে বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, টেপি এ মাসে আরো 200 টাকা চাই, তোমাকে বলে না কেন? বংশলোচন, থাম থাম, আর বকিসনি। বিনোদ, হে রায় বাহাদুর, কন্যাকে বেশি ঘাঁটিও না, অনেক কথা ফাঁস করে দেবে। অবস্থাটা সঙ্গীন হয়েছে, বলো। বংশলোচন, আরে এতদিন তো সব মিটমাট হয়ে যেত, ওই ছাগলটাই মুশকিল বাঁধালে। বিনোদ, বেটা ঘরভেদি বিভীষণ, তোমারই বা অত মায়া কেন? খেতে না পারো বিদায় করে দাও, জলে বাস করো, কুমিরের সঙ্গে বিবাদ করো না। বংশলোচন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখি কাল যা হয় করা যাবে। এরাতেও বংশলোচন বৈঠকখানায় বিরহ শয়নে যাপন করলেন। ছাগলটা আস্তা বলে বাঁধা ছিল, উপদ্রব করার সুযোগ পায়নি। পরদিন বিকাল 5:30টার সময় বংশলোচন বেড়াবার জন্য প্রস্তুত হয়ে একবার এদিক ওদিক তাকিয়ে দেখলেন কেউ তাকে লক্ষ্য করছে কি না। গৃহিণী ও ছেলেমেয়েরা উপরে আছে, ঝি চাকর ভেতরে কাজকর্মে ব্যস্ত। চুকন্দর সিং তার ঘরে বসে আটা ছানছে। লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে এবং দড়ির সীমার মধ্যে যথাসম্ভব লম্ফঝম্প করছে। বংশলোচন দড়ি হাতে করে ছাগল নিয়ে আস্তে আস্তে বের হলেন। পাছে পরিচিত লোকের সঙ্গে দেখা হয়, সেজন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়ে ঘুঁজির ভেতর দিয়ে চললেন। পথে 1 ঠোঙা জিলিপি কিনে পকেটে রাখলেন। ক্রমে লোকালয় থেকে দূরে এসে জনশূন্য খাল ধারে পৌঁছলেন। আজ তিনি স্বহস্তে লম্বকর্ণকে বিসর্জন দেবেন। যেখানে পেয়েছিলেন আবার সেখানেই ছেড়ে দেবেন, যা থাকে তার কপালে। যথাস্থানে এসে বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলকে খেতে দিলেন। পকেট থেকে 1 টুকরো কাগজ বের করে তাতে লিখলেন, এই ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়িয়ে পেয়েছিলাম, প্রতিপালন করতে না পারায় আবার সেইখানেই ছেড়ে দিলাম। আল্লাহ, কালী, যিশুর দিব্য, একে কেউ মারবেন না। লেখার পর কাগজ ভাঁজ করে ছোট টিনের কৌটায় ভরে লম্বকর্ণের গলায় ভালো করে বেঁধে দিলেন। তারপর বংশলোচন শেষবার ছাগলের গায়ে হাত বুলিয়ে আস্তে আস্তে সরে পড়লেন। লম্বকর্ণ তখন খাবারে ব্যস্ত। দূরে এসেও বংশলোচন বারবার পিছু ফিরে দেখতে লাগলেন। লম্বকর্ণ খাবার শেষ করে এদিক ওদিক তাকাচ্ছে, যদি তাকে দেখে ফেলে এখনই পেছনে পেছনে চলে আসবে। এদিকে আকাশের অবস্থাও ভালো না। বংশলোচন জোরে জোরে চলতে লাগলেন। আর পারা যায় না, হাঁফ ধরছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বংশলোচন বসে পড়লেন। লম্বকর্ণকে আর দেখা যায় না। এইবার তার মুক্তি। আর কিছুদিন দেরি করলে জড়ভরতের অবস্থা হতো। এই হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিতে গিয়ে তিনি নাকাল হয়েছেন। গৃহিণী তার উপর মর্মান্তিক রুষ্ট। আত্মীয় স্বজন তাকে খাওয়ার জন্য হাঁ করে আছে। তিনি একা কাহাতক সামলাবেন। হায় রে সত্যযুগ! যখন শিবি রাজা শরণাগত কপতের জন্য প্রাণ দিতে গিয়েছিলেন, মহিষীর ক্রোধ, সভাসদবর্গের বেয়াদবি, কিছুই তাকে ভোগ করতে হয়নি। দ্রুম দুদ্দুর দ্রু দ্রু, আকাশে কে ঢেড়া পিটছে। বংশলোচন চমকিত হয়ে উপরে তাকিয়ে দেখলেন অন্তরিক্ষের গম্বুজে এক পোঁচ সীসা রঙের অস্তর মাখিয়ে দিয়েছে। দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালিয়ে পালাচ্ছে। সমস্ত চুপ, গাছের পাতাটি নড়ছে না। আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতভম্ব হয়ে গিয়েছে। বংশলোচন উঠলেন, কিন্তু আবার বসে পড়লেন। জোরে হাঁটার ফলে তার বুক ধড়ফড় করছিল। হঠাৎ আকাশ চিড় খেয়ে ফেটে গেল। এক ঝলক বিদ্যুৎ, কড়কড় কড়াত। ফাটা আকাশ আবার বেমালুম জুড়িয়ে গেল। পশ্চিম কোণ থেকে একটা ঝাপসা পর্দা তাড়া করে আসছে। তার পেছনে যা কিছু সমস্ত মুছে গিয়েছে। সামনেও আর দেরি নেই। ওই এলো, ওই এলো। গাছপালা শিহরিত হলো। লম্বা লম্বা তাল গাছগুলো প্রবল বেগে মাথা নেড়ে আপত্তি জানালো। কাকের দল আর্তনাদ করে উড়বার চেষ্টা করলো, কিন্তু ঝাপটা খেয়ে আবার গাছের ডাল আঁকড়ে ধরল। প্রচন্ড ঝড়, প্রচন্ডতর বৃষ্টি।
যেন এই নগণ্য উইঢিপি, এই ক্ষুদ্র কলকাতা শহরকে ডুবাবার জন্য স্বর্গের ৩৩ কোটি দেবতা সার বেঁধে বড় বড় ভৃঙ্গার হতে তোড়ে জল ঢালছেন। মোটা নীরের জলধারা, তার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা, সমস্ত শূন্যে ভরাট হয়ে গিয়েছে। মা, নির্জত, কাপড় চোপড় সবই গিয়েছে। এখন প্রাণটা রক্ষা পেলে হয়। হারে হতভাগা ছাগল, কি কুক্ষণে! বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো খেলে গেল। সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত ২০ কোটি ভোল্ট ইলেকট্রিসিটি অদূরবর্তী একটি নারকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করে বিকট নাদে ভূগর্ভে প্রবেশ করল। রাশি রাশি সরিষার ফুল, জগৎ লুপ্ত, তুমি নেই, আমি নেই। বংশলোচন সংজ্ঞা হারিয়েছেন। বৃষ্টি থেমেছে, কিন্তু এখনো শোঁ শোঁ করে হাওয়া বইছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলে দেবতারা ২-৪টে মিটমিটে তারার লণ্ঠন নিয়ে নিচের অবস্থা তদারক করছেন। বংশলোচন কর্দম শয্যায় শুয়ে ধীরে ধীরে সংজ্ঞালাভ করলেন। তিনি কে? রায় বাহাদুর। কোথায়? খালের নিকট। ও কিসের শব্দ? শোনা ব্যাং। তার নষ্ট স্মৃতি ফিরে আসছে। ছাগলটা? মানুষের স্বর কানে আসছে। কে তাকে ডাকছে? মামা, জামাইবাবু, বংশু আছো? হাজর। অদূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। জনকতক লোক লণ্ঠন নিয়ে ইতস্তত ঘুরছে এবং তাকে ডাকছে। একটি পরিচিত নারী কণ্ঠে ক্রন্দনধ্বনি উঠল। রায়বাহাদুর চাঙ্গা হয়ে বললেন, এই যে আমি এখানে আছি, ভয় নেই। মানিনী বললেন, আজ আর দোতলায় উঠে কাজ নেই। ওঝি, এই বৈঠকখানা ঘরেই বড় করে বিছানা করে দে তো, আর দেখ আমার বালিশটাও দিয়ে যা। চাটুর্যে, মিনসে নড়ে না। ও কি সে হবে না? এই গরম লুচি কখানি খেতেই হবে। মাথা খাও। তোমার সেই বোতলটায় কি আছে, তাই একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেব নাকি? হু হু হু। বংশলোচন লাফিয়ে উঠে বললেন, ওটা আবার এসেছে? নিয়ে আয় তো লাঠিটা। মানিনী বললেন, আহা, করো কি করো কি, মেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাইতেই তোমায় ফিরে পেলুম। ও হরি মধুসূদন। লম্বকর্ণ বাড়িতেই রয়ে গেল এবং দিন দিন শশীকলার ন্যায় বাড়তে লাগলো। ক্রমে তার আধা দাড়ি গজালো। রায়বাহাদুর আর বড় একটা খোঁজ খবর করেন না। তিনি এখন ইলেকশন নিয়ে ব্যস্ত। মানিনী লম্বকর্ণের শিং কেমিক্যাল সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছেন। তার জন্য সাবান ও ফিনাইল ব্যবস্থা হয়েছে, কিন্তু বিশেষ ফল হয়নি। লোকের দূর থেকে তাকে বিদ্রুপ করে। লম্বকর্ণ গম্ভীরভাবে সমস্ত শুনে যায়। নিতান্ত বাড়াবাড়ি করলে বলে, অর্থাৎ যত ইচ্ছে হয় বকে যাও, আমি ওসব গ্রাহ্য করি না।